জাহের আলবির স্ত্রী যে মারা গেলেন, মারা যাওয়ার আগে কিন্তু আলবির কাছে একটি ফোন দিয়েছিলেন, মানে ভিডিও ফোন। ঠিক আছে, ভিডিও কলে 30 সেকেন্ড কথা বলছেন। 30 সেকেন্ড কথার ভিতরে কি এমন কথা বললেন যে আলবি তার স্ত্রীর সাথে, মানে ইকরার সাথে, যে ইকরা মানে আত্মহত্যা করলেন, কি এমন কথা বলছিলেন? আলবি আর তিথি দোষী। ইভেন আলবির তো ভয়েস রেকর্ডও ভাইরাল হয়েছে। আপনারা অবশ্যই জিনিসটা দেখছেন, বাঙালির চোখ ফাঁকি দেওয়া এত সহজ না, যেটা আমি খুব সুন্দর মতো দেখছি। যে যখন ওনারা শুটিং এ যেতেন, ওনারা রুম লক করে থাকতেন। ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে। আমরা চাই তার সঙ্গে পরকীয়া করে তার চেহারা ওর বয়সের সঙ্গে যদি তুলনা করা হয় 100-তে 40ও আসবে না, কিন্তু ওই পুরুষটা বউকে বাদ দিয়ে ওই জায়গায় আসো। আসসালামু আলাইকুম, আমি আজকে দেখাবো এবার আলবির স্ত্রী ইকরার মৃত্যুর আসল কারণ জানা গেল। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। জাহের আলবির স্ত্রী যে মারা গেলেন, মারা যাওয়ার আগে কিন্তু আলবির কাছে একটি ফোন দিয়েছিলেন, মানে ভিডিও ফোন। ঠিক আছে, ভিডিও কলে 30 সেকেন্ড কথা বলছেন। 30 সেকেন্ড কথার ভিতরে কি এমন কথা বললেন যে আলবি তার স্ত্রীর সাথে, মানে ইকরার সাথে, যে ইকরা মানে আত্মহত্যা করলেন, কি এমন কথা বলছিলেন? আপনারা কি সেটা জানেন? হয়তো সেটা আপনাদের ভিতরে একটা কৌতূহল যে এই 30 সেকেন্ডের ভিতরে ভিডিও কলে কি এমন কথা বললেন যে ইকরা তারপরে নিজের জীবনটা দিয়ে দিলেন। তো আমি আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করব যে এই 30 সেকেন্ড কি কথা হয়েছিল। ঠিক আছে, কি এমন কথা বলছেন, মানে এই কথাগুলো আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি আপনাদেরকে একটু বলি। আচ্ছা, আলবি যখন নেপালে যাবেন, নেপালে যাওয়ার আগে ইকরা কিন্তু তাকে নিষেধ করছিলেন যে তোমার নেপালে যাওয়ার দরকার নেই, কারণ নেপালে যাবে ওই যে আপনারা তিথির সাথে সম্পর্ক, ওইখানে কিন্তু তিথিও থাকবে ওই নেপালে। তো এটা ইকরা জানতো দেখে কিন্তু ইকরা তাকে এটা সাপোর্ট করে না, নেপালে যাওয়ার বিষয়টা সে সাপোর্ট করে না। সে বলছে যে তুমি ওইখানে যাওয়ার দরকার নেই, তুমি থাকো, বাংলাদেশি থাকো। ঠিক আছে, পরে কোনো এক সময় যাও, তোমাদের চরিত্র ঠিক হবে, সমস্যা নাই, ওই সময় তুমি যাও। তো হয় কিন্তু গেছে নেপালে। নেপালে গিয়ে ওই যে তিথির জন্মদিন পালন করতেছে, ভালো কথা, জন্মদিন পালন করতেছে, এটা খারাপ কিছু না, কিন্তু যার চরিত্র ভালো না, যার চরিত্র উল্টা পাল্টা, তাকে নিয়ে তো মানুষ একটু সন্দেহ করবেই। আর ওইখানে হচ্ছে তার ওয়াইফ ইকরা। ঠিক আছে, সে তো জানে যে তার চিন্তা ভাবনাটা কি, সে কোন টাইপের মানুষ, তার মন মানসিকতা কিরকম, মেয়ে দেখলে তার ফিলিংস কিরকম হয়, সেটা কিন্তু ইকরা জানে ভালো করে। আর তিথির সাথে তো তার সম্পর্ক, এটা অনেকদিন ধরে সম্পর্ক। ঠিক আছে, তো ওই তিথির জন্মদিন পালন করে, তিথির সাথে কথাবার্তা বলে, থাকতেছে, ঘোরাফেরা করতেছে। তো আলবি নেপাল যাওয়ার পরে ইকরা তার বিষয়ে আর কি খোঁজ খবর গুলো একটু বেশি রাখতেছিলেন, যে সে কি করতেছে, কোথায় যাইতেছে, আসলে কি বিষয় কি। তো যখন পরে সন্দেহ হইলো যে আলবির তো লক্ষণ ভালো না, সে তো ওইখানে গেছে, তার উদ্দেশ্য তো আসলে শুটিং করা না, তার উদ্দেশ্য তো অন্যটা ছিল। যখন এরকম আর কি হালকা পাতলা আইডিয়া করতেছিল, তখন ওই কৌতূহল থেকে, যে তখন ওই চিন্তা ভাবনা থেকে আর কি বুঝে নিত, অনেক বেশি ভালোবাসে, একটা সম্পর্ক করে বিয়ে করছে আলবিকে, যে তো তার প্রতি একটু খেয়াল রাখবে, এটাই স্বাভাবিক। তো যখন এরকম মনে হচ্ছিল যে সে মনে হয় ওইখানে উল্টা পাল্টা হয়তো কাজ নিয়ে ব্যস্ত আলবি তার হাজবেন্ড, তখন ইকরা কি করছে, ভিডিও কল দিছে, ডাইরেক্ট ভিডিও কল দিছে, 24 সেকেন্ডের ভিডিও কল। এই 24 সেকেন্ডের ভিতরে হয়তো এরকম কোনো কিছু দেখছে যে তার সাথে কেউ একজন, বা পিছনে কে একজন, বা ওই রুমে কে একজন আছে। হ্যাঁ, তো ওইটা হয়তো দেখছে, বা হয়তো এমন কোনো কথা বলছে যে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, এই দেখ আমার কাছে প্রমাণ, তুই দেখ, নিজেই দেখ। হয়তো সে এই কারণেই সে একটা এরকম ভুল ডিসিশন নিছে। তো আসলে আত্মহত্যা করা, জীবনে মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যাওয়াটা আসলে কোনো সমস্যার সমাধান হতে পারে না। হয়তো সে সবার সাথে বোঝাপড়া করতে পারতেন, আশেপাশে যারা আছে, একটা সমস্যার সমাধান তো অবশ্যই আছে, হয়তো সে কোনো একটা ভালো একটা সমাধানে আসতে পারতেন, কিন্তু সে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার থেকে চলে গেছেন। তো এটা অনেক বড় একটা ভুল ছিল। আমি শুনেছি মারা নাকি
সন্তানের মুখ দেখার পরে পৃথিবীতে আর কোনো কিছুই এর থেকে আপন নাকি আর কিছু থাকে না। যে সন্তানটাকে ছেড়ে চলে গেলে, আচ্ছা এই সন্তানটা যতদিন বেঁচে থাকবে, ওর যে বেড়ে ওঠাটা, ও মা ছাড়া ও বড় হবে। ও যত ভালোবাসাই পাক না কেন, ওর মার মতো কি কেউ ভালোবাসবে? মার মতো কি কেউ ভালোবাসে? মায়ের ভালোবাসার সাথে কি কোনো অন্য কোনো ভালোবাসার কম্পেয়ার করা যায়? তাহলে বাচ্চাটার জন্য হলেও কেন একটু শক্ত হইতে পারলো না? এই সমস্যাটা তো খুব নতুন কোনো সমস্যা না। তিতির মতো মেয়েরা হচ্ছে অনেক বেশি কুলাঙ্গার। আলভি তো ভালোই আছে, তাহলে তো আইনের প্রতি আমাদের আরেকটু প্রশ্ন থেকে যায়, সন্দেহ থেকে যায়। আলভিকে অ্যারেস্ট করতে হবে, ওকে আমরা কারাগারের পিছনে দেখতে চাই। তিতিকে কেন খালাস করা হয়েছে এটার প্রশ্নের উত্তর আমরাও চাই। ওকে জেলের পিছনে না দেখা পর্যন্ত আমাদের মতো মেয়েরা শান্তি পাচ্ছে না, যেটা কোনো রকমই বন্ধুত্বের সম্পর্ক না, বন্ধুত্বের চেয়েও অনেক অনেক বেশি। ভাই আমার সাথে শেষ আপুর সাথে কখনো মানে রিসেন্ট কথা হয়নি। আপুর সাথে আমার কথা হয়েছে আরো 6 মাস আগে, একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। বেশ কিছু প্রোগ্রামে আপুর সাথে দেখা হয়েছে। সবসময় আপুকে অনেক স্ট্রং মেন্টালিটির মানুষ দেখলাম। সে কখনোই আলভির ব্যাপারে নেগেটিভ কিছু মানে পাবলিকলি বলতো না, সবসময় ভালোই বলতো। কিন্তু আপুর ক্লোজ আমরা যারা ভিতরে খবরগুলো জানি, আলভি কত রকম ভাবে হচ্ছে আপুকে টর্চার করছে মানসিক। সে মানসিক ভাবে অনেক আগেই মরে গেছে, শুধু আত্মহত্যাটা জাস্ট নাম দেওয়া হচ্ছে। আসলে আমরা আত্মহত্যা বলতে পারি না, এটাকে আমরা মার্ডার বলবো, কারণ ওকে আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে। সবার আগে আলভিকে অ্যারেস্ট করতে হবে, ওকে আমরা কারাগারের পিছনে দেখতে চাই। ইভেন ও যেন এফডিসিতে মিডিয়াতে আর কোনো রকম কাজ করতে না পারে, আমরা সেটার একটা চাই যে ও কোনোভাবেই এখান থেকে বয়কট করা হোক, ও যেন আর কাজ করতে না পারে। তিতিকে কেন খালাস করা হয়েছে এটার প্রশ্নের উত্তর আমরাও চাই। আপনাদের আইনের উপর আমার একটা প্রশ্ন করতে হয়, একটা মানুষ লাইভে আসতেছে, সরাসরি পোস্ট দিচ্ছে, তাহলে কেন তাকে মানে আইনের আওতায় এখনো আনতে পারতেছে না? এখনো কেন তাকে রিচ করা হচ্ছে না? তাহলে কি আমাদের আইন এতটাই দুর্বল? তাহলে তো আইনের প্রতি আমাদের আরেকটু প্রশ্ন থেকে যায়, সন্দেহ থেকে যায়, মানে নাকি ওকে ইচ্ছা করে ধরা হচ্ছে না? যেসব পুরুষরা আলভির মতো পরকীয়া করে তাদের জন্য আজকে আমাদের এই মানববন্ধন, যাতে হচ্ছে এমন ভাবে আলভির শাস্তি দেওয়া হোক, নেক্সট আর কোন পুরুষ যেন অন্তত এই কাজগুলো করার আগে দ্বিতীয়বার ভাবে, আর নেক্সট কোন মেয়ে যেন এভাবে জীবন দিতে না হয় অকালে। ছোট একটা বাচ্চা এতিম হয়ে গেছে, একটা মা তার সন্তান হারা হয়েছে, আলভির কিচ্ছু হারায় নাই। আলভি তো ভালোই আছে, আলভি তো এখনো জেলের পিছনেও যায় নাই। ওকে জেলের পিছনে না দেখা পর্যন্ত আমাদের মতো মেয়েরা শান্তি পাচ্ছে না। তিতির মতো মেয়েরা হচ্ছে অনেক বেশি কুলাঙ্গার। এখন কি বলবো, একটা মেয়ে হয়ে ও জেনে শুনে আর একটা মেয়ের সংসার নষ্ট করছে, আর আলভি ওকে সে প্রশ্রয় দিছে। আলভির নিজের সন্তান আছে, আলভির নিজের বউ আছে, 16 বছরের সংসার, ভালোবাসার সংসার। সে কিভাবে পারলো তার নিজের বউকে রেখে, নিজের বাচ্চাকে রেখে আরেকটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িত হইতে? এই ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই দোষী ভাইয়া, কারো দোষী আমরা কম বলতে পারবো না। ইতিমধ্যে ভাইয়া আমরা অনেক বেশি স্ক্রিনশট, ইভেন আলভির নিজের ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে, সেখানে আপনারা খুব ভালো মতোই দেখেছেন যেটা কোনো রকমই বন্ধুত্বের সম্পর্ক না, বন্ধুত্বের চেয়েও অনেক অনেক বেশি যেটা পরকীয়ার সম্পর্ক। কোনো বাবা কি তার মেয়ের ব্যাপারে এটা বলবে? এখন তো অবশ্যই বলবে না, যেখানে পাবলিক ক্ষুব্ধ হয়ে আছে তাদের উপর। এখন তো এই জিনিসটা কখনোই তারা স্বীকার করবে না। আলভি নিজেই যেখানে স্বীকার করতেছে না। আলভি কেন দেশে আসে নাই? যখন ওর বোর্ড দাফন করা হলো কেন আসেনি? ও এতই নিরপরাধ, ও আসতো, ও এসে বলতো যে আমি নিরপরাধ, তারপর পাবলিক দেখতো, পাবলিক ওকে অবশ্যই মেরে ফেলতো না, ও প্রোটোকল নিয়ে আসতো। ও অনেক রকম সুযোগ ছিল ওর বোর্ড দাফনে আসার, ও কেন আসে নাই? ওর বিচার, ও যদি বিচার নাও পায়, ওর বিচার আমরা করবো। আমাদের এবার কিন্তু আমরা করবো। আজকে ইনশাআল্লাহ, আজকে আমরা কয়েক ঘন্টা ডিসিশনে আমরা এই কজন হতে পেরেছি, এবং আমাদের সাথে আরো অনেকে আছে, অনেকেই সবাইকে দেখবেন, পুরো সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি সবাই আছে আমাদের সাথে। অনেক আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে যারা বাংলাদেশে নাই, বাট তারা আমাদেরকে অনেক ইন্সপায়ার করছে। তো এটা আজকে আমাদের শুরু ছিল। আপনারা এখন আমাদের সবকিছুর মাধ্যম, এবার আপনারা খুঁজে বের করবেন সে কোথায় আছে, আপনারা খুঁজে বের করবেন কোথায় কি হয়েছে, যত ইনফরমেশন লাগে সব দেওয়া শেষ, লাগলে আরো দিব, বাট এইটা যেন না থামে। ওই পতিতা তো বললো উত্তরে আসছে, ওরা কেন ধরে না? ও জামিন পাস ওরে, ওর কোন ওরে যেই ওর সাথে যাই দেখ না কেন, ওর বিচার, ও যদি বিচার নাও পায়, ওর বিচার আমরা করবো। আমাদের এবার কিন্তু আমরা করবো। ও যেন আমাদের সামনে না আসে। আজকে ফার্স্ট টাইম আমরা বললাম, আপনার যেমন আবেগ আছে, আপনার ওয়াইফেরও তেমন আবেগ আছে। আপনার আবেগের যেমন মূল্যায়ন আছে, আপনার ওয়াইফেরও আবেগের মূল্যায়ন থাকা উচিত। আপনার যেমন চাওয়া পাওয়া আছে,
আপনার ওয়াইফেরও তেমন কিছু চাওয়া পাওয়া আছে। আপনার চাওয়া পাওয়ার যদি মূল্য থেকে থাকে, তবে আপনার ওয়াইফেরও চাওয়া পাওয়ার মূল্য থাকা উচিত। আপনার যেমন কষ্টে থাকলে, অসুস্থ হলে কাউকে প্রয়োজন হয়, খারাপ সময় কাউকে প্রয়োজন হয়, আপনার ওয়াইফেরও কিন্তু তেমন আপনাকে প্রয়োজন হয়। আপনার যেমন বাইরে ঘুরতে মনে চায়, আপনার ওয়াইফেরও কিন্তু মাঝে মাঝে বাইরে গিয়ে ঠান্ডা বাতাসে, সবুজ শ্যামল পরিবেশে তারও কিন্তু ঘুরতে মনে চায়, ঠিক কিনা বলেন? আপনার যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মনে চায়, আপনার ওয়াইফেরও মন চায় বান্ধবীর সঙ্গে আড্ডা দিতে। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকালকার সমাজে একজন স্বামীর আবেগের যে মূল্য আছে, তার কষ্টের যে মূল্য আছে, ওয়াইফের কষ্টের সেই পরিমাণ মূল্য নেই। এবং ওয়াইফের কষ্টের মূল্য তো নেই, ওয়াইফ যে এটা বলবে সে অধিকারটাও কেনা হয়েছে এই কথা বলে যে তুই কথা বললেই তোকে তালাক দেওয়া হবে। বউটা কিছু চাইলেও বলতে পারে না। এটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম? বলেন তো সবাই। প্রিয় ভাইয়ের আমার, স্বামী জাস্ট ভরণ পোষণ দিলেই স্বামী হওয়া যায় না। জাস্ট টাকা পয়সা দিলেন, বাড়ি দিলেন, খাবার দিলেন, এটার নামই স্বামী নয়। এটা তো মেয়ের বাপও দিয়েছে। আপনাকে আপনার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে, অনেস্ট হতে হবে, যত্নশীল হতে হবে। আপনার ওয়াইফের কখন কি দরকার, কখন যত্ন দরকার, কখন আদর দরকার, কখন ঘোরার দরকার, কখন ভালোবাসার দরকার, আপনি যদি স্বামী হিসেবে বইয়ের প্রত্যেকটা কথা তার বলার পূর্বে বুঝতে পারেন, দেন ইউ আর দ্য রিয়েল হাজব্যান্ড। আদারওয়াইজ জাস্ট ভরণ পোষণ দিয়ে, জাস্ট খাবার দিয়ে, বাড়ি ইনশিওর করে কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো স্বামী হওয়া যায় না। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মাথায় রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীকে যেমন লিড দিয়েছেন, বউদেরকেও ভালোবেসেছেন। রাষ্ট্রের জন্য যেমন সময় দিয়েছেন, ইসলামের জন্য যেমন সময় দিয়েছেন, বউকেও তিনি এক্স্যাক্টলি সময় দিয়েছেন। তিনি সময়কে বের করে নিয়েছেন। আমাদের মূল সমস্যা হচ্ছে, এটা পুরুষদের একটা সিক্রেট বলতেছি, এটা পুরুষরা আমাকে গালি দিবে এটা আমরা জানি এবং এটা আমি বুঝি। ব্যাপারটা হচ্ছে, আমরা পুরুষরা বউদেরকে যে পরিমাণ কাজ বোঝাই যে এত কাজ আমরা করি, সত্যিকার অর্থে এরকম কাজ পৃথিবীতে নাই। এত কাজ নাই। কিন্তু 24 ঘন্টা একটা মানুষ কাজ করছে, এটা আনবিলিভেবল। আমি যতই কাজ করি, যতই প্রোগ্রাম করি, যতই জার্নি করি, যতই কাজ থাক, দিন শেষে আমার কাছে 5 মিনিট সময় থাকে কল করার জন্য, মেসেজ রিপ্লাই করার জন্য। এই যে পুরুষরা যে বোঝায় অনেক কাজ, আমার কাছে 1 মিনিটও সময় নাই, এটা ভুল কথা। মূলত কথা হচ্ছে, আপনার জন্য তার হৃদয় ওই পরিমাণ শ্রদ্ধাবোধটা নেই, ওই পরিমাণ যত্নটা নেই, ওই পরিমাণ ভালোবাসার লেভেল নেই। আরে বেটা, আমি যদি আমার বউকে ভালোবাসি, আমার কাজের আগে আমার ওয়াইফকে 1 মিনিট রিপ্লাই দিব, আমি যদি এতটুকুই না করতে পারি, তবে তোমার ভালোবাসার দাবিটাই মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি জানি এই কথা অনেকের গায়ে লাগতে পারে, বাট আমি সত্য কথা বললাম প্রিয় ভাইয়েরা। এজন্য ভরণ পোষণ দিলেই কিন্তু আসলে স্বামী হওয়া যায় না। জাস্ট বাড়িতে থাকতে দিলেই স্বামী হওয়া যায় না। জাস্ট 3 বেলা খাবারটা ইনশিওর করলেই ভালো স্বামী হওয়া যায় না। ভালো স্বামী হওয়ার জন্য ওয়াইফের জন্য সাপোর্টিভ হতে হয়, অনেস্ট হতে হয়, লয়াল হতে হয়, কেয়ারিং হতে হয়। এবং একটা স্বামী এই সব কিছু তখনই হতে পারবে যখন তার বউটা চরিত্রবান, অনেস্ট, লয়াল, যত্নশীল হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আজকালকার স্বামীর কাছে কুকুরের মূল্য আছে, বউয়ের মূল্য নাই। শুনতে খারাপ, বাট বাস্তব কথা। স্বামীর সামনে যদি বউ মরেও যায়, ওর স্বামী মনে চোখ দিয়ে দেখবেও না, এরকম একটা অবস্থা আর কি। সবার মূল্য আছে, বউয়ের মূল্য নাই, 1 চুল পরিমাণ মূল্য নেই। এজন্য আল্লাহ তাআলা যদি আপনাকে অনেস্ট বউ দিয়ে থাকে, আসলেই চরিত্রবান, আপনার সাথে অনেস্ট লয়াল ছিল, মেহেরবানি করে একটা মুহূর্তের জন্য আপনার বউকে নেগলেক্ট করা যাবে না। যে যখন ওনারা শুটিং এ যেতেন, ওনারা রুম লক করে থাকতেন। ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে। আমরা চাই না যে ও বড় হয়ে আরেকটা আলবি হোক। না, সব শেষ না, অ্যাটলিস্ট এটা উনি সরাসরি লাইভে এসে হোক, ভিডিওর মাধ্যমে হোক, সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, সুষ্ঠু বিচার চাই। এবং অভিনেতা আলবিকে, ইকরাপুর পরিবার এবং আপাম্ম জনগণ যারা আছে, যারা কষ্ট পেয়েছে এই ঘটনায়, সবার কাছে উনি ক্ষমা চান। দেখুন, এখানে একজন তিথির কথা উঠে এসেছে, ঘরে ঘরে এরকম অনেক তিথি আছে। হ্যাঁ, কেউ বলছে, কেউ বলছে না। আজকে ইকরাপুরে সুইসাইডাল অ্যাটেম্পটা নিছে বা সুইসাইড করছেন বোধহয় আপনারা জানতে পারতেছেন। দেখেন, এখানে আশেপাশে অনেক মেয়েরা আছে যারা সংসার করতেছে, বাচ্চার কথা চিন্তা করতেছে এই সিচুয়েশনটা নিয়ে। আপু নিজেও 4 বছর এটা নিয়ে সাফার করতেছে। এটা ওরা যারা ক্লোজ, আপু 4 বছর এটা জেনেও সাফার করতেছে। আপু ভাবছে যে বাবু হইলে, একটা বাচ্চা হইলে আমরা চিন্তা করি যে বাবা ভালো হয়ে যায়, একটা ছেলে মানুষ ভালো হয়ে যায়। বাট ভাইয়ার তারপরও ভালো হয়নি। আমি তারপরও তাকে ভাইয়া বলতেছি, মানে
কি বলবো, আমার বলার ভাষা নাই। সে তারপরেও ভালো হয়নি, আমরা চাই তার সুষ্ঠু বিচার। আমরা সবাই চাই ওরা নানা নানুর কাছে থাকুক, কারণ আমরা চাই না যে ও বড় হয়ে আরেকটা আলবি হোক। আমরা চাই না ও বড় হয়ে আরেকটা আলবি হোক। ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে, আমরা এটা চাই না। কারণ সে তো ছিলই না, তাকে মা পালছে। সে কি ছিল? সে অনেক ব্যস্ত থাকে, সে ব্যস্ত থাকে, সে তো থাকে না। স্বাভাবিক, এটা সে অনেক ব্যস্ত। আর আমরা এটা চাই ভাইয়া যেন মিডিয়াতে না থাকতে পারে। হ্যাঁ, মিডিয়া থেকে বয়কট। অভিনেতা আলবি উনি নিজেই এটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইকরাপ ওনার কাছে ডিভোর্স চেয়েছিলেন। তাহলে হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। যেহেতু ইকরাপুর আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সকল তথ্য প্রমাণ মুছে দেওয়া হয়েছে, সো আমরা তো এখানে অনেকে স্ক্রিনশট পোস্ট ভাইয়া করছিল। কিন্তু ভিডিওতে বলেছে আমি সব প্রমাণ দিব, কিন্তু আজ পর্যন্ত সে প্রমাণ দিতে পারে না। না, যেমন ওরা হচ্ছে ইকরাপুর সাথে রেগুলার কানেক্টেড, ওরা হ্যাঁ। কিন্তু মেসেঞ্জার থেকে অনেক স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত ছিল, যেগুলো তারা প্রচার করবে বা আপুর কথা ভাইয়া এটা কিছু আসছে, ডিসেবল করে ফেলছে। কিছু কিছু কিন্তু আসছে আসছে, যে উনি একদম শেয়ার clear, করছে। একদম clear, হ্যাঁ, হ্যাঁ। এবং সেখানে ওই অভিনেত্রীর নামটাও ক্লিয়ারলি লেখা তার আছে। ওয়াইফ বলেছে যে এই অভিনেত্রীর সাথে অমুক জায়গায় তাকে দেখছে, অমুক সিচুয়েশনে তাকে ধরছে এবং এটা নিয়ে অনেক ঝামেলা তাদের মধ্যে ছিল। তো এইটার কিন্তু স্টেটমেন্ট অলরেডি ওনারা দিয়েছেন যে ইকরাপও ওনাদেরকে শেয়ার করেছেন, যেহেতু ওনারা অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই জানিয়েছে। দেখুন, একজন মৃত মানুষকে নিয়ে তো আমরা এখানে কথা বলবো না, যেটা উনি বলেছেন ওনার ভিডিওতে যে ইকরাপুর অনেক বদ অভ্যাস ছিল। তো এগুলো নিয়ে আসলে কথা বলার পিছনে যে মানুষটা মারা গেছে তার ভালো গুণ বা খারাপ গুণ আমরা এগুলো নিয়ে কিছু বলতে চাই না। আমরা জাস্ট এটুকুই বলতে চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যে এটা হত্যা নাকি আত্মহত্যা। নাটক পাড়ায় যারা আছেন, যেসব প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এই বিষয়টা জানতেন, তারা কেউ আজকে মানববন্ধনে আসে নাই। তাদেরকে অনেকবার বলার পরেও একজনও আসে নাই এবং কেউ সোশ্যাল মিডিয়াতে এটা কোনো একটা পদক্ষেপ নেয় নাই। এটার রিজনটা এটা কেন নেয় নাই? তারা কি চায় এরকমই হোক? এরকম অনেক ইকরা মারা যাক, তারা কি এটাই চায়? আমাদের মিডিয়ার মানুষদেরকে খারাপ বলে, ওরাই খারাপ বলবে। আমি মিডিয়াতে কাজ করে আসছি অনেক বছর, এখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি। ওরাই খারাপ বলবে যে না, মিডিয়া সবাই মনে হয় এমন, তাই না? যেহেতু আমাদের অভিনেতাকে নিয়ে কথাগুলো উঠছে, ওরা সবাই বয়কট বলতেছে, অভিনেত্রীকে নিয়ে কথা জড়াইছে এবং একজন ডিরেক্টর স্টেটমেন্ট দিয়েছে যে তার নাটকের শুটিং এ যখন ছিলেন, ডিরেক্টরের বউ স্টেটমেন্ট দিয়েছে যে যখন ওনারা শুটিং এ যেতেন ওনারা রুম লক করে থাকতেন ঘন্টার পর ঘন্টা। আপনারা দেখেছেন ওই ভিডিও? হ্যাঁ। তাহলে এই স্টেটমেন্টটা কোথা থেকে আসলো? এটা তো ওনাকে খণ্ডন করতে হবে যে একজন আর্টিস্ট সেটে গিয়ে কেন রুম লক করে থাকবে? কাজ আমরাও করেছি, কাজ অনেকে করে, কিন্তু আমরা তো রুম লক করে থাকি না কখনো আমাদের কো আর্টিস্টদের সাথে। আমি আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা আপনাদের ভালো নাও লাগতে পারে। বিগত কয়েকদিন ধরে আলভিয়ার টিভিকে নিয়ে প্রচুর পরিমাণে ফেসবুকে লেখালেখি হাই করতেছে। বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরাও বেশি লিখতেছি। এখন প্রশ্নটা হইল, আমরা ইকরাপুর বিষয়ে কেন লিখতেছি? প্রথম রিজন, ইকরাপু মারা গেছে সেই জন্য। দ্বিতীয় রিজন, ইকরা আপু তিথির বিষয়ে অনেক কিছু রিভিল করে গেছে সেই জন্য। তৃতীয়ত, আমরা আলবি ভাইকে লিটারেলি এমন ভাবে দোষারোপ করতেছি, মানে একদম ফাঁসিতে ঝুলাই দিব এই ব্যাটারে বা মব সৃষ্টি করে এই ব্যাটারে মেরে ফেলবো, এরকমটা কেন করতেছি? এটার প্রধান কারণ হলো ওই যে একটা, ইকরাপু মারা গেছে। আমি মিডিয়ার এরকম শত শত উদাহরণ আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে যেসব নায়ক নায়িকার ডিভোর্স হয়ে গেছে, তারা এখন সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার হিসাবে তারা লাইফ লিড করতেছে এবং তারা ভালো ভালো কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে। তবুও আলবিকে কেন সবাই দোষারোপ করতেছে? কারণ আলবি ভাইয়ের ওয়াইফ মারা গেছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ওসমান হাদি ভাইয়ের বিষয়টা। ওসমান হাদি ভাই যখন মারা গেল তখন কিন্তু তাকে নিয়ে মানুষ প্রচুর হাইপ তুলছে, কিন্তু বেঁচে থাকা অবস্থায় তার গায়ে ডিম মারা হয়েছে, তার গায়ে ময়লা পানি মারা হয়েছে, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে। কিন্তু সে যখন মারা গেল তখন তার কদরটা সবাই বুঝলো। ইকরা ভাবির বিষয়টাও অনেকটাই এরকম, যখন সে মারা গেল তখন তার কদরটা অনেক উপরে উঠে গেল। কেন? আপনারা এখন যারা বলতেছেন যে আমি তো 6 মাস আগে থেকেই জানতাম ইকরা ভাবির সাথে এরকম হইছে, 1 বছর আগে থেকেই জানতাম ইকরা ভাবির সাথে এরকম হইছে, তাহলে আপনারা তখন কেন রিভিল করেন নাই? তখন কেন সাংবাদিকদের সামনে আনেন নাই? তখন যদি এই ব্যাপারটা সাংবাদিকদের সামনে আনতেন বা তখন যদি ব্যাপারগুলো রিভিল করতেন, তাহলে আজকে ইকরা আপু হয়তো বেঁচে থাকতো। এখন আপনারা রিজিককে নিয়ে চিন্তা করতেছেন। যখন আলবি ভাই এই পরকীয়াটা করে আপনারা আগে থেকেই জানতেন, তখন এই প্ল্যানগুলো করতেন, তখন আপনারা সবকিছু রিভিল করতেন, ফেস রিভিল করতেন, তাইলে আজকে রিজিকের ভবিষ্যৎটা হয়তো অন্যরকম হইতো, হয়তো আজকে তারা মা বেঁচে থাকতো। স্টিল নাও এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি এমন অনেক হিরো হিরোইন আছে যারা পট করা ছাড়া তারা সিন দিতে পারে না। এমন অনেক হিরো হিরোইন আছে যারা মনে করেন কি যে এরকম ভাবে রুম ডেট করে বেড়ায়, তারা লিভিনে আছে।
আপনারা জানেন সেটা, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন। তাহলে এখন তাদের ফেস রিভিল করেন। এখন তো তারা বেঁচে আছে, বেঁচে থাকতে ফেস রিভিল করেন, কিন্তু আপনারা করবেন না, কারণ তারা এখনো মারা যায় নাই। মারা গেলে তখন তাদেরটাও আবার ফেস রিভিল করবেন। দোষটা কি জানেন? দোষটা হলো তারা বেঁচে আছে। আমার কথা হইলো, মানে এরকম অনেক আমি ওয়াইফদেরকে দেখাইতে পারবো, অনেক হাজবেন্ডদেরকে দেখাইতে পারবো যাদের হাজবেন্ড বা ওয়াইফ মিডিয়াতে কাজ করে, কিন্তু তারা জানে যে তাদের হাজবেন্ড বা ওয়াইফ পট করে বেড়ায়, ড্রিঙ্কস করে বেড়ায়, মেয়েবাজি করে বেড়ায়, সবকিছু তারা জানে, কিন্তু তারা মাটি কামড়ায়া নিজের সন্তানের মুখের দিকে তাকায় বেঁচে আছে, ফেস রিভিল করতেছে না, কারণ তাদের সংসারটা করতে হবে। সমাজের মানুষকে তারা ভয় করে, এই জন্য তারা চুপ করে এগুলোকে সহ্য করতেছে। আমার প্রশ্নটা হইল, তারাও যদি মুখ সহ্য, মানে মুখ এরকম ভাবে সবকিছু সহ্য না করে তারাও মারা যেত, তাহলে তাদের কথাবার্তা অনেক হাইপে উঠতো। আমার কথা হলো, বেঁচে থাকতে সবকিছু রিভিল করেন, মারা যাওয়ার পরে একজনকে নিয়ে সবাই মিলে জুতা মারবেন কেন ভাই? ইন্ডাস্ট্রিতে যারা আছে এরকম আরো শত শত দৃষ্টান্ত আছে, যেসব ডিরেক্টররা নাইট স্পেন্ড করে বেড়ায় হলো নায়িকাদের সাথে, প্রডিউসাররা নাইট স্পেন্ড করে, তারপরে হলো হিরো হিরোইন তারা হইলো গিয়া লিবিরে থাকে, এরকম অনেক উদাহরণ আছে, আপনারা জানেন সেগুলা। তাদের নাম রিভিল করেন, সবকিছুর প্রমাণও আপনাদের কাছে আছে, তাদের নাম রিভিল করেন। একজন মারা গেছে, তাকে নিয়ে আপনারা প্রচুর হাইপে তুলতেছেন যে আলভির একদম ফাঁসি হওয়া উচিত। ওকে ফাইন, বাট যারা বেঁচে আছে তাদেরকে বাঁচার সুযোগ করে দেন। যাদের সংসার এখনো টিকে আছে তাদের সংসারকে আরো পাকাপোক্ত মজবুত করেন। আপনি কি জানেন কত স্বামী যে চায় যে আমার বউটা আমাকে ছেড়ে গেলে আমি আল্লাহর ওয়াস্তে বাঁচি? এই পৃথিবীতে কত বউ যে আছে যে বউটা মনে মনে একটা আশা করে যে আমাকে তুই জাস্ট তালাকটা দে, তোর জীবন থেকে আমি জাস্ট যেতে পারলে বাঁচি, আমার জীবনে তোর নাম না থাকলে আমি বাঁচি। এরকম যে কত স্বামী আছে, কত বউ আছে আমরা জানি না। স্বামী চায় বউ আমাকে ছেড়ে চলে যাক, আমি সবচেয়ে খুশি। বউ চায় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিক, আমি হব পৃথিবীর সবচেয়ে বড় সুখী মেয়ে। এরকম সমাজে বাস্তবতা বলেন তো সবাই আছে না নাই? আচ্ছা, কেন হলো এই বাস্তবতা? কেন হলো এই সিচুয়েশন? এর কারণ হচ্ছে, স্বামী যখন বিয়ে করলো বউকে ভাবলো যে আমি তো জান্নাতের হুর নিয়ে আসছি, পরি নিয়ে আসছি, আমার জীবনের সুখের মাধ্যম নিয়ে আসছি। এসে দেখতেছে যা ভেবে নিয়ে আসছে এটা তার পুরোটাই উল্টা। তার বউ হচ্ছে নাম্বার ওয়ান বিশ্বাসঘাতক, তার চরিত্রে ঠিক নাই, তার ভেতরে সততা নেই, তার ভেতরে ইজ্জত নেই, তার ভেতরে অনেস্টি বলতে কিছুই নেই, আখলাক বলতে কিছুই নেই। তার পুরো জীবনটাই এত পুরুষের সঙ্গে সে খারাপ কাজে জড়িয়েছে যা স্বামী বলে শেষ করতে পারবে না। ইভেন এত বাজে বাজে গুণ পাইছে যে স্বামীটা লজ্জায় কাউকে বলতেও পারে না। এখন বউ স্বামীকে বিয়ে করেছে এক চিন্তায় যে ছেলেটা খুব ভালো, অনেস্ট, লয়াল, 10 নারীতে আসক্ত নয়, আমার প্রতি আসক্ত। বিয়ে করে দেখছে একদম উল্টা। বিয়ে করে বউ দেখতেছে আমার স্বামীটা মানুষের কাতারেই পড়ে না, নেশা করে, পরকিয়া করে, গায়ে হাত তোলে, ব্যবহারটা হচ্ছে কুকুরের মতো ব্যবহার, কথার মধ্যে কোনো নম্রতা নেই, আখলাকের মধ্যে কোনো প্রকার কোনো ভালো গুণ নেই, চরিত্র এত খারাপ যা জবান দিয়ে বলা যায় না। এখন স্বামী চায় বউটারে ছাড়তে পারলে বাঁচি, ওরে তালাক দিতে পারলে বাঁচি, বউটা আমার ছাড়লে আমি বেঁচে যাই। বউ চিন্তা করে আমার স্বামীর মতো চরিত্রহীন স্বামী আমাকে তালাক দিলে আমি বেঁচে যাই। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? স্বামী যা ভেবেছে বউকে তেমন পায় নাই, বউ যেমন ভেবেছে স্বামীকে তেমন পায় নাই। বাস সম্পর্কে জাস্ট একটাই অপেক্ষা, তালাক কখন হবে। এখন একটা কথা সবসময় মাথায় রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যে এখনকার বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট 4 দেয়ালে টিকে আছে সামাজিকতার দায়বদ্ধতা থেকে। আমি আবারও বলছি, আজকালকার বেশিরভাগ স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে আছে জাস্ট 4 দেয়ালের ভেতরে সামাজিক দায়বদ্ধতার জন্য, কিংবা সন্তানের দায়বদ্ধতার জন্য, অথবা জাস্ট ডিভোর্সকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না, এই জন্য সাময়িক টিকে আছে। যদি সামাজিক দায়বদ্ধতা না থাকতো, সন্তান না থাকতো, ডিভোর্স নিয়ে কোনো রকম কোনো প্যারা না থাকতো, আজকাল কোটি কোটি সংসার নিমিষেই ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ঠিক কিনা বলেন? স্বামী সবাইকে বিশ্বাস করতে পারে, বউকে বিশ্বাস করতে পারে না। বউ সবাইরে বিশ্বাস করতে পারে, স্বামীরে বিশ্বাস করতে পারে না। স্বামীর কাছে সবার জন্য টাইম আছে, বউয়ের জন্য টাইম নাই।
বউয়ের কাছে সবার জন্য ভালোবাসার টাইম আছে। স্বামীর সামনে আসলে তার মুখটা হয়ে যায় বাংলার পাঁচের মতো। স্বামীর কাছে সবার জন্য খরচ করার টাকা আছে, বউয়ের বেলা আসলেই তার হাতটা চিপটা হয়ে যায়। বউয়ের কাছে সবার জন্য রান্না করতে চায়, সবার জন্য। বাপের বাড়ি থেকে বাপ আসলে, মা আসলে, নিজের বোন আসলে, নিজের ভাই আসলে রান্না দিয়ে তোলপাড় হয়ে যায়। কিন্তু নিজের শ্বশুর বাসায় আসলে যত্নের নাম নাই, নিজের শাশুড়ি বাসায় আসলে যত্নের নাম নেই। এই সংসারে তালাক হবে না তো কি হবে? বলো না সবাই, কথা ঠিক আছে কিনা আমার? এটা বুঝতে হবে আপনাকে। মেহেরবানি করে সবাইকে বলবো, সামাজিক দায়বদ্ধতার সংসারটা এটা কোনো সংসার না। ডিভোর্সের ভয় করে সংসার টিকিয়ে রাখা এটা কোনো সংসার না। সন্তানের ভয়ে বউকে ধরে রাখা এটার নাম সংসার নয়। সংসার হচ্ছে একটা মানসিক শান্তির জায়গা, আপনার আপন ঠিকানার জায়গা। সংসার হচ্ছে আপনার জীবনে জান্নাতের একটা টুকরা। সংসার হচ্ছে আপনার জান্নাতের ঘর। সংসার হচ্ছে আপনার শান্তির ঠিকানা। অতএব এই সংসারে যদি দায়বদ্ধতা আসে, সামাজিকতার ঠেকা আসে, সন্তানের ঠেকা আসে, ডিভোর্সি হয়ে যাব কিনা সেই ঠেকায় টিকে থাকা, দিস ইজ নট সংসার। এটা সংসার নয়। সংসার হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বিশ্বাস করি। সংসার হচ্ছে আমি আমার বউরে বিশ্বাস করি। সংসার হচ্ছে আমি আমার স্বামী ছাড়া থাকতে পারবো না। সংসার হচ্ছে আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। সংসার হচ্ছে পৃথিবীর সব হারায় যাক, আমি আমার স্বামীকে হারাতে চাই না। সংসার মানে পৃথিবীর সব শেষ হয়ে যাক, আমার বউকে আমি হারাতে চাই না। সংসার মানে হচ্ছে আমি আমার স্বামীকে চাই, আমি আমার বউকে চাই। আমার বউ আছে, আমার লাইফ আছে। আমার স্বামী নাই, আমার লাইফ নাই। দিস ইজ কল্ড অ্যাটাচমেন্ট, দিস ইজ কল্ড বিলিভ, দিস ইজ কল্ড ট্রাস্ট, দিস ইজ কল্ড ইলিউশন। আর এই মায়া যতক্ষণ পর্যন্ত আছে সংসারটা টিকে আছে। এই মায়া শেষ, বিশ্বাস শেষ, ভরসা শেষ, সংসারটা নিমিষেই শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সংসারে বিশ্বাস থাকতে হয়, শান্তি থাকতে হয়, মায়া থাকতে হয়, টান থাকতে হয়, অ্যাটাচমেন্ট থাকতে হয়, ট্রাস্ট থাকতে হয়, একে অপরের হাতটা ধরে রাখবে মৃত্যু পর্যন্ত এই পার্সোনালিটি থাকতে হয়, এই মাইন্ডসেট থাকতে হয়, এই অ্যাটিটিউড থাকতে হয়, এই চিন্তার মানুষ হতে হয়। তবেই সংসারটা জান্নাত পর্যন্ত করায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন সংসার জীবনে ধৈর্যশীল হয়ে সংসার করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।